অবশেষে গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও হামাস। আজ প্রকাশ করা হবে বিস্তারিত। উপত্যকা জুড়ে উল্লাস। জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করতে আজ প্রধান উপদেষ্টার সঙ্গে সর্বদলীয় বৈঠক। অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অটুট রেখে হাঁটতে হবে নির্বাচনের পথে, বললেন ডক্টর ইউনূস। আমরা আশা করছি সব দল এই চাপে সাইন অন করবে। কিভাবে আমরা করবো সেই ঐক্যমত নিয়ে এসে আমরা নতুন সরকারের দিকে চলে যাব। সাম্য, মর্যাদা, ন্যায় বিচার, বহুত্ববাদ এবং গণতন্ত্র সংবিধানের 5 মূলনীতির সুপারিশ সংস্কার কমিশনের দ্বিকক্ষ সংসদে ভোট হবে 4 বছর পর। রাষ্ট্রপতি থাকবেন নির্দলীয়। রাষ্ট্রের 5টি মূলনীতি সুপারিশ করছি। সেগুলি হচ্ছে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ এবং গণতন্ত্র। দলগুলোর মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠিত না হয় তাহলে আমরা গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠিত করতে পারবো, তা সে আশা করা দুরাশা। ফেব্রুয়ারিতে বোর্ডে উঠছে IMF এর ঋণের 4র্থ কিস্তির অর্থ ছাড়ের প্রস্তাব। রাজস্ব আয় বাড়াতে তড়িঘড়ি ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত, বলছেন বিশ্লেষকরা। ফেব্রুয়ারির মধ্যে এটা IMF বোর্ডে যাবে কিস্তি ছাড়ের প্রস্তাবটা। এর আগেই পদক্ষেপ আপনাকে দেখাতে হবে যেটা তারা তাদের কাছে গ্রহণযোগ্য হবে। ওই ধরনের চাপের মধ্যেই এটা হয়েছে বলে মনে হয়। লালমনিরহাটের দহগ্রাম সীমান্তে অবৈধ বেড়া রক্ষায় কাঁচের বোতল ঝুলিয়ে দিয়েছে BSF। সন্ধ্যার পর লাইট জ্বালিয়ে চলছে মনিটরিং। স্থানীয়দের উদ্বেগ। কয়েকদিন থেকে আমরা বর্ডারের জনগণ একটু আতঙ্কায় আছি এই জিরো লাইনে তারকারা দেওয়ার কারণে। মাঠে আমরা কাজ করব, এখন দেখতেছি যে ওরা যেভাবে কাজকর্ম শুরু করছে তাতে আমাদের খুবই একটু ঝুঁকিপূর্ণ, ভয়ভীতির মধ্যে আছি। ঝিনাইদহের আওয়ামী লীগ নেতা শহীদুল হিরণের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ায় অপপ্রচার। মুসলিম ব্যক্তিকে হিন্দু বলে দাবি, অনলাইনে ছড়ানো হচ্ছে গুজব। চট্টগ্রামের সাগর তীরে চলছে পয়ঃনিষ্কাশন প্রকল্পের কর্মযজ্ঞ। প্রতিষ্ঠার 6 দশকে প্রথমবারের মতো মাস্টার প্ল্যান বাস্তবায়নের উদ্যোগ ওয়াসার। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। অবশেষে গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে হামাস ইসরায়েল। বুধবার কাতারে মধ্যস্থতাকারীদের দেয়া শর্তে রাজি হয় দুপক্ষই। 15 মাসের বেশি সময় ধরে গাজায় ইসরায়েলি আগ্রাসন চলার পর অবশেষে এলো যুদ্ধবিরতির সুখবর। এর মধ্যে ইসরায়েলি হামলায় প্রাণ গেছে প্রায় 47,000 ফিলিস্তিনির। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে চুক্তির বিস্তারিত ঘোষণা করা হবে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানায়, খলিল ইয়াহিয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল কাতার এবং মিশরের মধ্যস্থতাকারীদের কাছে যুদ্ধবিরতির অনুমোদনপত্র হস্তান্তর করেছে। প্রাথমিকভাবে জানানো হয়েছে রোববার থেকে কার্যকর হবে এই যুদ্ধবিরতি। এর আগে গাজায় যুদ্ধ বন্ধে দফায় দফায় উদ্যোগ নেওয়া হয়, কিন্তু ইসরায়েলের আপত্তির মুখে তা ভেস্তে যায়। যুদ্ধবিরতি উদ্যোগ বারবার ভেস্তে যাওয়ায় চাপ বাড়ছিল নেতানিয়াহু প্রশাসনের উপরও। 2023 সালের অক্টোবরে ইসরায়েলি ভূখণ্ডে অভিযান চালায় হামাস। এরপর থেকেই গাজায় তাণ্ডব চালিয়ে আসছে ইসরায়েল। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা দেন যে কোনো মূল্যে গাজায় যুদ্ধবিরতি কার্যকর করবেন তিনি। গাজায় যুদ্ধবিরতি কার্যকরে পুরো উপত্যকা জুড়ে চলছে ফিলিস্তিনিদের উল্লাস। বুধবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে হামাস ইসরায়েল দুপক্ষই। মধ্যস্থতাকারীদের এই সুসংবাদ প্রকাশের সাথে সাথে রাস্তায় নামেন গাজাবাসী। খান ইউনিস সহ পুরো গাজায় চলছে উল্লসিত জনতার উৎসব। দেয়া হচ্ছে বিভিন্ন স্লোগান। নেচে গিয়ে দিনটি উপভোগ করছে শিশুরাও। পোড়ানো হচ্ছে আতশবাজি।
যুদ্ধবিরতি চুক্তির পর আবারও স্বাভাবিক জীবনে ফেরার আশা গাজার বাসিন্দাদের। পরিবার, পরিজন, বাড়িঘর সব হারিয়ে এই ধ্বংসের মাঝেই নতুন জীবন শুরুর তীব্র আকাঙ্ক্ষা তাদের। গাজা উপত্যকার উদ্বাস্তু বাসিন্দারা প্রার্থনায় শান্তি ও জীবনের নিরাপত্তা ছাড়া আর কিছুই চান না। যতদূর চোখ যায় পুরো গাজা উপত্যকা এখন শুধুই কংক্রিটের ধ্বংসস্তূপ। নেই কোনো গাছপালা, কোনো প্রাণের স্পন্দন। দীর্ঘ 15 মাস ধরে যে নির্মম বর্বরতা চালাচ্ছে ইসরায়েল, যার ফলস্বরূপ ধুলায় মিশে গেছে পুরো জাতিটি। তবে এর মাঝেও আগামী দিনে একটি সুস্থ জীবনের স্বপ্ন বুনছেন অসহায় গাজাবাসী। এই গাজা স্বাভাবিক জীবনযাপনের অনুপযোগী, সব ধ্বংস করে দিয়েছে। এমন একটা জায়গায় এসে পৌঁছেছি যেখান থেকে আর সামনে যাওয়ার পথ নেই। এই বর্বরতার শেষ চাই। প্রাণ ভয়ে উপত্যকার এ মাথা থেকে সে মাথা শুধু পালিয়ে বেরিয়েছেন গাজার বাসিন্দারা। রেহাই পায়নি আল মাওয়াইসির মতো নিরাপদ ঘোষিত এলাকাগুলো। ধাপে ধাপে হামলা চালানো হয়েছে শরণার্থীদের তাঁবুগুলোতে। শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ভেঙে দিতে গুড়িয়ে দেওয়া হয়েছে স্কুল ভবন। আল্লাহর কাছে শুধু একটাই প্রার্থনা করি, আবারও নিজের বাড়ি ফিরে যাওয়ার। বাচ্চাগুলো আবার স্কুলে ফিরে যাক, গাজায় প্রাণ ফিরে আসুক। দারিদ্র, ক্ষুধা আর রোগ শোকের মাঝেই কোনো মতে বেঁচে থাকা গাজাবাসীর এখন একটাই চাওয়া, জীবনের নিরাপত্তা। বন্দী ফিলিস্তিনিদের মুক্তি চান তারা। আল্লাহই শেষ ভরসা, সব ঠিক হয়ে যাক। কারাগার থেকে বন্দী ফিলিস্তিনিরা মুক্তি পাক। গাজাবাসী শান্তি ছাড়া আর কিছুই চায় না। গাজায় ইসরায়েলি অভিযানের পর থেকেই দফায় দফায় উদ্যোগ নেওয়া হয় হামলা বন্ধের। তাজরিয়ান সোভান, যমুনা নিউজ। জুলাই গণ অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা অটুট রাখার প্রতিশ্রুতি দিতে হবে সব রাজনৈতিক দলকে। সংস্কার কমিশনগুলোর সুপারিশ বাস্তবায়ন ঐক্যমত্যের পর হাঁটতে হবে নির্বাচনের পথে। এসব কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংবিধান, নির্বাচন, দুর্নীতি ও পুলিশ সংস্কার কমিশনের রিপোর্ট জমা নেওয়ার সময় তিনি এসব কথা বলেন। ডক্টর ইউনূস বলেন, যে বিষয়গুলো নির্বাচনের আগে বাস্তবায়ন করা যাবে না সেগুলো লিপিবদ্ধ থাকবে। প্রশ্নবিদ্ধ নির্বাচন, সীমাহীন দুর্নীতি ও সংবিধান নিজের মতো করে তৈরি ও ব্যবহারের অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে। সাম্য প্রতিষ্ঠায় রাজপথে ঐক্যবদ্ধ হয় ছাত্র জনতা। হাজারো প্রাণের বিনিময়ে সফল হয় অভ্যুত্থান, পদত্যাগে বাধ্য হয় শেখ হাসিনা সরকার। দাবি ওঠে রাষ্ট্র মেরামতের। 3 অক্টোবর গঠন করা হয় 6টি সংস্কার কমিশন। মেয়াদান্তে সরকারের কাছে প্রতিবেদন জমা দিয়েছে নির্বাচন, সংবিধান, দুর্নীতি ও পুলিশ সংস্কার কমিশন। সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে রিপোর্ট জমা দেন কমিশন প্রধান ও সদস্যরা। আমরা একটা নতুন দেশ, নতুন বাংলাদেশ তৈরি করার স্বপ্ন নিয়ে এটার কাঠামো রচনা করার কাজ আপনাদের হাতে দিয়েছিলাম কমিশনের মাধ্যমে। এটার মাধ্যমে আমরা আলোচনা শুরু করব সবার সঙ্গে, যে সবার মন এর মধ্যে সায় দিচ্ছে কিনা, অঙ্গীকারগুলো পূরণ হচ্ছে কিনা। প্রধান উপদেষ্টা বলেন, মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নে গণ অভ্যুত্থানের সনদ করা হবে। তৈরি হবে সব পক্ষের ঐক্যমত্যের ভিত্তিতে। যে আলোচনা হবে সেই আলোচনার নেতৃত্ব দেবেন আপনারা ঐক্য প্রতিষ্ঠার জন্য। যেহেতু আপনারা তাদের পক্ষ থেকে স্বপ্ন দেখেছেন, ঐতিহাসিক অংশ হিসেবে এটা আমাদের জাতীয় কমিটমেন্ট, এটা কোনো দলীয় কমিটমেন্ট না। আমরা আশা করছি সব দল এই চার্টারে সাইন অন করবে। কিভাবে আমরা করবো সেই ঐক্যমত নিয়ে এসে আমরা নতুন সরকারের দিকে চলে যাব। ডক্টর ইউনূস জানান, সংস্কার প্রস্তাব বাস্তবায়ন প্রক্রিয়ার বিষয়ে রাজনীতিবিদদের ঐক্য জরুরি। তারপরেই নতুন সরকার গঠনের লক্ষ্যে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া। সব জিনিস যেহেতু নির্বাচনের আগে সম্ভব হবে না হয়তো, কাজে কিছু জিনিস থেকে যাবে। থেকে গেলে সেটার জন্য কমিটমেন্ট থাকবে। ওই যে চার্টার বললাম, সেই চার্টারের আঙ্গিকে যেন আমরা এগিয়ে যেতে পারি। যেটা আমরা করতে পারলাম না সেটারও একটা ডকুমেন্ট থাকবে, কিন্তু যেটা পারছি, যেটাতে আমরা ঐক্যমত করেছি, এটা নিয়ে যেন আমরা এগিয়ে যেতে হবে। এগিয়ে যাওয়াটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। রাষ্ট্রের বিভিন্ন ধ্বংসস্তূপ থেকে মেরামতের নতুন রাস্তা বাতলে দেওয়ার জন্য সংস্কার কমিশনগুলোকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। ভবিষ্যতে যে নির্বাচন হবে এটার ভিত্তিতে, এই চার্টারের ভিত্তিতে। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। সংবিধানের মূলনীতিতে পরিবর্তনের সুপারিশ এনেছে এ সংক্রান্ত সংস্কার কমিশন। নতুন 5 মূলনীতি হিসেবে প্রস্তাব করা হয়েছে সাম্য,
মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ ও গণতন্ত্র। এছাড়া দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, আসন সংখ্যা বৃদ্ধি করে 505, মেয়াদ 4 বছর এবং নির্দলীয় রাষ্ট্রপতি নিয়োগের সুপারিশ করেছে সংস্কার কমিশনগুলো। সেই সাথে কোথাও 40% কম ভোট পড়লে সেখানে পুনরায় নির্বাচনের বিধান সংযুক্ত করার কথাও বলা হয়েছে। সাংবিধানিক একনায়কতন্ত্র ঠেকাতে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা এবং নির্দলীয় রাষ্ট্রপতি নিয়োগের সুপারিশ করেছে 2 কমিশন। সংসদে 350 থেকে বাড়িয়ে আসন হবে 505। এর মধ্যে উচ্চকক্ষের 105টির মধ্যে 5টিতে নিয়োগ দেবেন রাষ্ট্রপতি, বাকিরা নিম্নকক্ষের ভোটের আনুপাতিক হারে নির্বাচিত হবেন। উচ্চকক্ষ, নিম্নকক্ষ এবং স্থানীয় জনপ্রতিনিধিদের দ্বারা নির্বাচিত হবেন রাষ্ট্রপতি। ক্ষমতার ভারসাম্য এবং জবাবদিহিতা নিশ্চিতে জাতীয় সাংবিধানিক কাউন্সিলের সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন। অন্তর্বর্তী সরকারের প্রধানকেও নিয়োগ দেবে এই কমিশন। পাশাপাশি 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী পদে না থাকা এবং একই সাথে সংসদ বা আইনসভা এবং দলের প্রধান না হওয়ার বিষয়ে বিধান সংবিধান সংশোধনীতে যুক্ত করার সুপারিশ করেছে কমিশন। অধ্যাপক আলী রিয়াজ বলেন, সুপারিশের অন্যতম লক্ষ্য গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ এবং প্রধানমন্ত্রীর একক ক্ষমতা হ্রাস, যাতে করে তিনি একক ইচ্ছায় নির্বাচন কমিশন সহ অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সশস্ত্র বাহিনীর প্রধানদের নিয়োগ দিতে না পারেন, সেজন্য আমরা এগুলো জাতীয় সাংবিধানিক কাউন্সিলের কাছে অর্পণ করার সুপারিশ করেছি। সেখানে থাকবেন রাষ্ট্রপতি, থাকবেন প্রধান বিচারপতি যিনি প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হবেন এবং বিরোধী দলের নেতা বা নেত্রী হিসেবে নির্বাচিত হবেন, 2 কক্ষের স্পিকাররা থাকবেন এবং একজন থাকবেন যিনি অন্যান্য দলগুলোর প্রতিনিধিত্ব করবেন। বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ, সংবিধানের বিতর্কিত 70 অনুচ্ছেদ বাতিল এবং রাষ্ট্রের 5টি মূলনীতিও সুপারিশ করেছে এই কমিশন। 1971 সালের স্বাধীনতা যুদ্ধের মহান আদর্শ এবং 2024 সালের গণ অভ্যুত্থানের যে জন আকাঙ্ক্ষা, তার প্রতিফলন হিসেবে আমরা রাষ্ট্রের 5টি মূলনীতি সুপারিশ করছি। সেগুলি হচ্ছে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ এবং গণতন্ত্র। ইসিকে শক্তিশালী করা সহ ভোট বাতিলের ক্ষমতা, নির্বাচনে আদালতের অযাচিত হস্তক্ষেপ বন্ধ এবং আরপিওতে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা স্বয়ংক্রিয়ভাবে অন্তর্ভুক্ত করার বিষয়গুলো গুরুত্ব দিয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। এছাড়া প্রশ্নবিদ্ধ গত 3 নির্বাচনে সংশ্লিষ্ট কমিশনার ও কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়েছে। প্রস্তাবনায় আছে না ভোট। আমরা কেউ দায়বদ্ধ হতে চাই না, কিন্তু দায়বদ্ধতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই দায়বদ্ধতার বিধান আমরা অন্তর্ভুক্ত করেছি। ডেমোক্রেটাইজেশন এন্ড অ্যাকাউন্টেবিলিটি অফ পলিটিক্যাল পার্টিস, এটা চারটিখানি কথা নয়। দলগুলোর মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠিত না হয় তাহলে রাষ্ট্রে আমাদের সরকার ব্যবস্থা গণতান্ত্রিক, আমরা গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠিত করতে পারবো, তা সে আশা করা দুরাশা। সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসবে জাতীয় ঐকমত্য কমিশন। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। কোম্পানির বেনামি মালিকানার মাধ্যমে অর্থ পাচার রোধে প্রকৃত মালিকানা প্রকাশ্য করার সুপারিশ করেছে দুদক সংস্কার কমিশন। দুদককে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানটির দুর্নীতিগ্রস্ত কর্মীদের বিচারে উচ্চ পর্যায়ে টাস্ক ফোর্স গঠনের সুপারিশও করা হয়েছে। রাষ্ট্রীয় পদধারীদের ব্যক্তিগত পরিচয় ব্যবহার করে সুবিধা দেওয়া বন্ধে আইন করার সুপারিশ করেছে কমিশন। রাজনীতি এবং নির্বাচনী অর্থায়নে স্বচ্ছতা নিশ্চিতের সুপারিশও করেছেন তারা। আছে সেবা খাতগুলোতে দুর্নীতি বন্ধের সুপারিশও। অন্যদিকে সভা মিছিলের মতো গণজমায়েত নিয়ন্ত্রণে জাতিসংঘের মডেলে কৌশল প্রয়োগের সুপারিশ করেছে পুলিশ সংস্কার কমিশন। পাশাপাশি 54 ধারায় গ্রেফতার এবং রিমান্ডের অপব্যবহার রোধের সুপারিশও করেছে তারা। পুলিশকে আরও যুগোপযোগী করতে বিদ্যমান 22টি আইনের সংশোধনের সুপারিশ করেছে কমিশন। অর্থ পাচার এই বিষয়টিকে প্রতিহত করার জন্য সকল প্রকার কোম্পানি, ট্রাস্ট এবং ফাউন্ডেশন বা জাতীয় প্রতিষ্ঠানের প্রকৃত মালিকানা, চূড়ান্ত মালিকানা তথ্য প্রকাশযোগ্য এবং একটি রেজিস্টার হবে, সেই রেজিস্টারে পাবলিকলি অ্যাক্সেসিবল হবে, এরকম একটি আইন এবং রেজিস্টার প্রণয়নের আমরা পরামর্শ সুপারিশ দিচ্ছি। সুপারিশ করেছি যে এই রিভিউটেশনটা যেন সরকার উইথড্র করে, তাহলে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের যে নির্দেশনা আছে সেগুলো সেকশন 54 এর ক্ষেত্রে এবং রিমান্ডের ক্ষেত্রে 167 এর ক্ষেত্রে এটা হয়তো বাস্তবায়ন করা সম্ভব হবে। সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে ফেব্রুয়ারির মাঝামাঝি সংলাপে বসবে সরকার। বুধবার দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন উপদেষ্টা রিজওয়ানা হাসান। উপদেষ্টা আসিফ নজরুল জানান, প্রত্যাশিত সংস্কারের সামনের বছরের জুন পর্যন্ত সময় লাগলেও সরকারের অগ্রাধিকার থাকবে ন্যূনতম সংস্কার।
দাবি করেন গণহত্যার বিচার কার্যক্রম সাবলীলভাবে চলমান। আগামী নির্বাচনের আগে ট্রায়াল কোর্টে বিচার শুরুর আশা করেন তিনি। বিচারিক প্রক্রিয়া ও রায়ের ওপর নির্ভর করবে দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়। 31শে জানুয়ারির মধ্যে প্রত্যেক 6টা কমিশনের প্রতিটি কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট আপনারা পেয়ে যাবেন। 1 মাসের মধ্যে আমরা একটা রোডম্যাপ আপনাদেরকে দিতে সক্ষম হব বলে আমরা মনে করি। আরও কিছু সংস্কার প্রত্যাশিত মাত্রায় করতে চাই, তাহলে কয়েক মাস লাগতে পারে, সেটা হচ্ছে সামনের বছরের জুনের মধ্যে। তো আমাদের সংস্কার কমিশনের প্রস্তাবের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যখন আলাপ করা হবে, এটাই আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব যে ন্যূনতম সংস্কার কোনগুলো আছে এবং এই বিষয়ে রাজনৈতিক মতৈক্য আছে কিনা। আজ সর্বদলীয় বৈঠকের পর ঐক্যমত্যের ভিত্তিতে ঘোষণা করা হবে জুলাই প্রোক্লামেশন। অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতার জন্যই জুলাই ঘোষণাপত্র জারি জরুরি বলে মনে করে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গতরাতে বাংলা মোটরের দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানায় সংগঠনের নেতারা। তারা বলেন, নির্ধারিত সময়ে জুলাই ঘোষণাপত্র জারি না করা সরকারের ব্যর্থতা। রাজনৈতিক দলগুলোর সব মতানৈক্য ভুলে জাতির প্রশ্নে এক হওয়ার আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে। জুলাই 24-এর আন্দোলনের সব অংশীজনদের সঙ্গে আলোচনা করে দ্রুতই এই বিষয়ে সিদ্ধান্ত জানানোর দাবি করেন নেতারা। আজ প্রধান উপদেষ্টার সঙ্গে সব রাজনৈতিক দলের সভায় জুলাই ঘোষণাপত্র নিয়ে সুস্পষ্ট ঘোষণার প্রত্যাশার কথাও জানান তারা। সেখানে দেশের অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হবে। জাতীয় নাগরিক কমিটি আমাদের এই দাবির সঙ্গে সংগতি জানায়। আমরা সরকারকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি সহ গণ অভ্যুত্থানের সকল অংশীজনদের সঙ্গে আলোচনা করে অবিলম্বে প্রোক্লেমেশন জারির তারিখ ঘোষণা করুন। জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট ও অভিমুখ নির্ধারণ করে এমন বক্তব্য প্রোক্লেমেশনে রাখতে হবে। ঐক্যমত্যের ভিত্তিতে একটি ডেট তারা পাবলিশ করবেন। আমরা চাই এটা দ্রুত সময়ের মধ্যেই এটা করা হবে। আমরা অলরেডি 31 তারিখ বলেছিলাম, 15 তারিখ গিয়েছে। যেহেতু সবাই এক টেবিলে এসেছে, আমরা আশা করি দ্রুত এটা প্রকাশ হবে এবং আমাদের জায়গা থেকে আমরা বলি যত দ্রুত সম্ভব এটা করা উচিত। জঞ্জালের ভিড়ে সবুজের সমারোহ, এমন আশা শহরের অসংখ্য মানুষের। যদিও বাস্তবতা প্রায় সবারই জানা, তবুও আছে ব্যতিক্রম। ইট পাথরের নগরে একখণ্ড ফসলি জমি যেন রাজধানীর হাতির ঝিল। সেখানে জমে থাকা দীর্ঘদিনের ময়লা আবর্জনা ও প্লাস্টিকের স্তূপ সরিয়ে শীতকালীন ফসল ফলিয়েছে নিম্ন আয়ের কিছু মানুষ। এ যেন গোবরে পদ্ম ফুল। শহরের বুকে এমন সবজি ক্ষেতের পুরো গল্প জানাচ্ছেন ভাস্কর ভাদুরী। ছবি তুলেছেন নির্মল চন্দ্র। শীতের সকালে ফসলের ময়দানে কৃষকের এমন ব্যস্ততা মনে করিয়ে দেয় গ্রাম বাংলার চিরচেনা রূপ। অবিশ্বাস্য মনে হলেও খোদ রাজধানীর হাতির ঝিলেই করা হয়েছে এই সবজি বাগান। ব্যস্ত শহরে হাতির ঝিলের বুক চিরে যখন লাখো নগরবাসীর যাতায়াত, তখন তার পাশেই দেখা মিলবে এমন সবুজের। কি নেই এখানে? প্রায় 1 কিলোমিটার জায়গা জুড়ে গড়ে তোলা এই ক্ষেতে দেখা মিলবে লাল শাক, পালং শাক, ডাঁটা কিংবা নাপা শাকের। ক্ষেত পরিষ্কার করছিলেন কিশোরগঞ্জ থেকে ঢাকায় আসা রুনি আলম। জানালেন, ময়লা দুর্গন্ধযুক্ত স্থান পরিষ্কার করে নিজের উদ্যোগেই শুরু করেছেন চাষাবাদ। 2 দিন লাগাত কালি গাছ পাক উপরে টুরা তৈছি, আবার 2 দিন পরে নেই ফুকাইছে, পুড়িয়ে লাইছি। পুড়িয়ে এটা শালি করছি, শালি করে আবার কুবাই এটা করছি। এখন আপনার ক্ষেতে কি কি হয়েছে? মূলা শাক, পালং শাক, লাউ শাক। 2 মাস আগে হাতির ঝিলের পাশে বেগুনবাড়ির বিভিন্ন পেশার মানুষ ঢাল পরিষ্কার করে শুরু করে এই ফসলি কার্যক্রম। পরিষ্কার যার, সবজি তার। এই নীতিতে ক্ষেতগুলো ভাগ করা হয়েছে বিভিন্ন ব্লকে। মাত্র 16 থেকে 21 দিনের মাঝেই পরিশ্রমের ফল পেতে শুরু করেছেন নগর কৃষকেরা। আগে পলিথিন পুরাইছি, কাঁচাইছি, আংটা দিয়ে টাইনা নিচের থেকে পুড়তে পরে মনে করেন এই জায়গাটা মাটি বন্ধ করেছি। আর নিচেরটা যে ময়লা ছিল এটাতে পার বাঁধছি। বান্ধার পরে এটা মনে করেন যে মাটি কুবাইয়া আগে 2-3 দিন শুকাইছি। শুকাইবার পরে এখন মনে করেন সবচেয়ে থেকে বেশি ভালো ফলন হইলো লাল শাক আর হইলো মূলা। এটা তৎনগত হয়। হ্যাঁ, এটা একটু ডিমান্ড আছে, একটু বেচতে পারি। হাতির ঝিলের ঘাটপাড় থেকে শুরু করে 1 নম্বর ব্রিজের গোড়া পর্যন্ত দেখা মিলবে এমন ক্ষেতের। সবজি ফলানোর পাশাপাশি কৃষকরা ক্ষেত থেকেই বিক্রি করছেন উৎপাদিত পণ্য। শুকাইছি, শুকানোর পর বীজ লাগাইছি, বীজ লাগানোর পর আবার পানি দিছি, পানি দেওয়ার পর আবার একদিন পরে যে পাতা কুড়াইনে লাগে বইয়া থাকার তে আজকালে বইয়া থাকি অবসর টাইমে কাজ করি। নিজেরটা তো নিজে খাইতে আরেকজনটা দিতে পারি, যেমন কেনা লাগে না।
10 টাকা সরষে বুনাইলে 100 টাকা বেচতে পারি, নিজেও 200 টাকা খাইতে পারি। পুরো হাতিরঝিলের ঢালে যেখানে দেখা মিলবে ময়লা আর প্লাস্টিকের স্তূপ, সেখানে এমন সবুজ যে কারো মনেই প্রশান্তির যোগান হবে। শহুরে কৃষকদের আশা, পরিষ্কার পরিচ্ছন্নতায় সরকারি উদ্যোগ আসলে পুরো হাতিরঝিল জুড়েই সামাজিকভাবে গড়ে তোলা সম্ভব ফুল, ফল আর সবজির ক্ষেত। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, শীতের খবর জানাতে চাই। পঞ্চগড় যাব, আমার সহকর্মী রনি মিয়াজি সেখানে রয়েছেন। রনি, জেলায় শীতের প্রভাব কেমন দেখছেন আজ? রোদ উঠেছে কিনা, সেখানকার সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। যে আপনি জানেন শীতের জেলা নামে খ্যাত উত্তরের জেলায় পঞ্চগড়। গত 3 দিন থেকে দেখছি যে এখানে কনকনে শীত অনুভূত হচ্ছে, ফলে জেলা যারা খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ রয়েছে তারা কিন্তু অনেকটাই বিপাকে পড়েছেন। এখন কিন্তু 8টা পার হয়েছে, এখনও পথঘাট কিন্তু একেবারে ফাঁকা রয়েছে। যারা নিম্ন আয়ের মানুষ রয়েছেন, খেটে খাওয়া মানুষ রয়েছেন, তারা কিন্তু কনকনে শীতের কারণে তেমন একটা বাড়ি থেকে বের হতে পারছেন না, ফলে তারা মানবেতর জীবনযাপন করছেন, এমনটি কিন্তু তারা জানাচ্ছেন। আমরা কিছুক্ষণ আগে আবহাওয়া পর্যবেক্ষকদের সাথে কথা বলেছিলাম। আবহাওয়া পর্যবেক্ষকরা আমাদের যে তথ্যটি জানিয়েছে, সকাল 6টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.6 ডিগ্রি সেলসিয়াস। তারা বলছেন যে হিমেল হাওয়া কিছুটা বৃদ্ধি পেয়েছে, যার কারণে তাপমাত্রা পারদ বৃদ্ধি পেয়েছে, কিন্তু কনকনে যে শীত অনুভূত সেটি কিন্তু অব্যাহত রয়েছে। ঘন কুয়াশায় কিন্তু আচ্ছাদিত এখনও রয়েছে চারপাশ। আমরা দেখেছি যে ভোর থেকে সকাল পর্যন্ত হেডলাইট জ্বালিয়ে যানবাহনগুলো চলাচল করেছে, এবং বিশেষ করে এই জেলা যারা নিম্ন আয়ের মানুষ রয়েছে, খেটে খাওয়া মানুষ রয়েছে, মানুষগুলো কিন্তু কাজের সন্ধানে বেরিয়ে পড়েছেন। অনেকে কাজ পেয়েছেন, অনেকে কিন্তু এখনও কাজ না পেয়ে কিন্তু এখানে অপেক্ষমান রয়েছেন। তারা বলছেন যে তারা দিনের পর দিন প্রতিদিন এখানে তারা অপেক্ষমান অবস্থা থাকেন, কারণ তারা সময় মতো কাজে যেতে পারেন না। আর বিশেষ করে আপনারা জানেন যে পঞ্চগড়ে তেমন কোনো ভারী শিল্প প্রতিষ্ঠান নেই। এখানকার বেশিরভাগ মানুষ কিন্তু রয়েছে দিনমজুর এবং খেটে খাওয়া এবং চা শ্রমিক এবং পাথর শ্রমিক হিসেবে জীবিকা নির্বাহ করে। মানুষগুলোকে সকাল হলেই তারা কাজের সন্ধানে বেরিয়ে পড়েন, যেহেতু সকালবেলায় কনকনে শীত অনুভূত হয়, সেই সময়টাতে তারা কাজ করতে পারছেন না। সূর্যের আলো দেখা মিলেছে, সূর্যের যে উত্তর তেমন কিন্তু ছড়াচ্ছে না, সেটি আপনি দেখতেই পাচ্ছেন। তবে এখানে যারা ছিন্নমূল মানুষ রয়েছে, খেটে খাওয়া মানুষ রয়েছেন, তারা দাবি জানাচ্ছেন এই মুহূর্তে যেহেতু কনকনে শীত অনুভূত হচ্ছে এবং শীতের দাপট বৃদ্ধি পাচ্ছে, সেক্ষেত্রে এখনই যদি শীতবস্ত্র দিয়ে সহযোগিতা করা হয় তাহলে তারা অনেকটাই উপকৃত হবেন। জেলা প্রশাসনের সাথে আমরা কথা বলেছি, জেলা প্রশাসন আমাদের জানিয়েছে জেলার 43টি ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ শুরু হয়েছে এবং যখন অব্যাহত রেখেছে। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ সবকিছু জানান আমাদের সেখানকার। ফেব্রুয়ারি মাসে আইএমএফ বোর্ড সভায় উঠছে বাংলাদেশের সঙ্গে চলমান ঋণের 4র্থ কিস্তির অর্থ ছাড়ের প্রস্তাব। তার আগে রাজস্ব আয় বৃদ্ধির দৃশ্যমান পদক্ষেপ জানাতেই তড়িঘড়ি করে নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত। কারণ কিস্তির অর্থ না মিললে সামগ্রিক ঋণ সহায়তা আটকে যাবার শঙ্কা করছে সরকার। ডিসেম্বরে ঢাকা সফরে এসে রাজস্ব আয় বাড়াতে শর্ত দেয় আইএমএফ মিশন। বিশ্লেষকরা বলছেন আইএমএফকে সন্তুষ্ট করতেই ভাঙা হয়েছে নিয়ম। এমনিতেই দফায় দফায় বাড়ছে ওষুধের দাম, প্রয়োজনীয় ওষুধ কিনতে ব্যয় হচ্ছে আয়ের বড় অংশ। তার উপর এই পণ্যের ব্যবসায়ী পর্যায়ে বৃদ্ধি করা হয়েছে ভ্যাট। 2.4 থেকে ব্যবসায়ী পর্যায়ে মূল্য সংযোজন কর বা ভ্যাট হার এখন করা হয়েছে 3%। দাম বৃদ্ধি করার জন্য এরই মধ্যে শুরু হয়েছে তোড়জোড়। ওষুধের দাম ঠিকই বাড়ছে, কিন্তু আপনার তো আয় বাড়ে নাই। 81টা আইটেমের উপরে ভ্যাট বাড়বে, সব কোম্পানি বলছে, কিন্তু কোন কোন আইটেম এখনো আমরা 100% শিওর না। ব্যবসা প্রতিষ্ঠানে এতদিন বার্ষিক লেনদেন 50 লাখ থেকে 3 কোটি টাকা পর্যন্ত হলে দিতে হতো টার্নওভার কর। তবে নতুন নিয়মে 30 লাখ থেকে 50 লাখ টাকা হলে টার্নওভার কর দিতে হবে। এতে কর জালে আবদ্ধ হয়েছে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাও। স্টোর হলে এক হিসাব আর হকার্স মার্কেট হিসাব আলাদা থাকে আর কি। 5,000-6,000 এরকম আর কি ডেইলি। বেশি হলে একটা এমন থাকে, কিন্তু বেশি এরকম নাই তো আমাদের। শতাধিক পণ্য ও সেবায় ঢালাও শুল্ক বৃদ্ধির ফলে ধীরে ধীরে তৈরি হচ্ছে ব্যয়ের চাপ। প্রশ্ন হচ্ছে করজাল বেছাতে কেন তাড়াহুড়া? জানা যায় সার্বিক অর্থনৈতিক সংস্কার উদ্যোগ পর্যালোচনায় গেল নভেম্বরে ঢাকায় আসে আইএমএফ মিশন। সেখান থেকে আসে অভ্যন্তরীণ আয় বৃদ্ধির কঠিন শর্ত। মূলত আইএমএফ এর $470 কোটি ঋণের 4র্থ কিস্তির অর্থ ছাড় করতেই রাজস্ব বৃদ্ধির এমন পদক্ষেপ। কোনো কারণে ফেব্রুয়ারির বোর্ড সভায় অর্থ ছাড় আটকে গেলে ইমেজ সংকট তৈরি হবে। এতে মুখ ফিরিয়ে নিতে পারে অন্যান্য ঋণদাতা সংস্থাও। এই রাজস্ব বৃদ্ধির জন্য কিছু সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়াটা একটা ডিল ব্রেকারের পর্যায়ে চলে গেছিল। ফেব্রুয়ারির মধ্যে এটা আইএমএফ বোর্ডে যাবে কিস্তি ছাড়ের প্রস্তাবটা। এর আগেই একটা পদক্ষেপ আপনাকে দেখাতে হবে যেটা তারা তাদের কাছে গ্রহণযোগ্য হবে, প্রমাণও দিতে পারবেন। তো ওই
ওই ধরনের চাপের মধ্যেই এটা হয়েছে বলে মনে হয়। সরকারের তরফ থেকে দাবি করা হচ্ছে শুল্ক কর বৃদ্ধির ফলে বাড়বে না নিত্য প্রয়োজনীয় পণ্যমূল্য। তবে এই অর্থনীতিবিদের যুক্তি ভিন্ন। তার মতে নিরুপায় হয়ে এমন চাপ তৈরি করেছে সরকার। 12,000 কোটি টাকা আমরা আশা করছি এইসব পদক্ষেপের সামষ্টিক প্রভাব হিসাবে। তাহলে তো একই সাথে আমরা এটা বলতে পারি না যে এটার কোনো প্রভাব সাধারণ মানুষের উপর পড়বে না, কারণ তাহলে ওই 12,000 কোটি টাকা আসবে কোত্থেকে? এমন তো না যে যারা বিক্রেতা তাদের মুনাফা কমিয়ে এই করটা আদায় হবে। অর্থবছরের মাঝপথে এসে শুল্ক কর বৃদ্ধির এমন সিদ্ধান্ত বিস্ময়কর। আরও কঠিন হবে মানুষের জীবন ধারণ। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। লালমনিরহাটের দহগ্রাম সীমান্তের শূন্য রেখায় আন্তর্জাতিক আইন অমান্য করে কিছু অংশে কাঁটাতারের বেড়া দেওয়ার পর এবার সেই বেড়ায় মদের বোতল ঝুলিয়েছে বিএসএফ। এ নিয়ে উদ্বেগ ছড়িয়েছে স্থানীয়দের মাঝে। তবে বিজিবি বলছে শূন্য রেখায় দেয়া কাঁটাতারের বেড়া প্রোটেকশন দিতেই এমনটা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। সীমান্তের শূন্যরেখায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণের পর দহগ্রামে এবার আলোচনায় মদের খালি বোতল। কাঁটাতারের বেড়ায় জায়গায় জায়গায় ঝুলছে কাচের বোতল। বুধবার দহগ্রামের সরকারপাড়া এলাকায় সীমান্তে কাঁটাতারের সাথে কাচের বোতল ঝোলানোর কাজ শুরু করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। আন্তর্জাতিক আইন অমান্য করে বেড়া নির্মাণের পর আবার বিএসএফের এমন কাণ্ডে উদ্বেগ ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মাঝে। কয়েকদিন থেকেই আমরা বর্ডারের জনগণ একটু আতঙ্কায় আছি এই জিরো লাইনে তার কাটা দেওয়ার কারণে, কিন্তু হঠাৎ করে দেখতেছি আজকে আবার বোতল টাঙাই দিয়েছি জায়গায় জায়গায়। এই বোতল দেওয়ার কারণ নিশ্চয়ই একটা ওদের উদ্দেশ্য আছে। বোতলের ভিতরে কোনো পয়জনই আছে নাকি, বা ওগুলা কেউ স্পর্শ করলে কোনো ক্ষতি হবে নাকি? হ্যাঁ, এটা তো আমাদের জন্য একটা মুশকিল। মাঠে আমরা কাজ করব, এখন দেখতেছি যে ওরা যেভাবে কাজকর্ম শুরু করছে তাতে আমাদের খুবই একটু ঝুঁকিপূর্ণ, ভয়ভীতির মধ্যে আছে। কাচ্চা যদি এখানে আসে, এখন ভুল করে দূরের মানুষ, এখন ওরা যদি আসে তার কাটা নাড়ে লাগে ভাই শব্দ হবে, কিন্তু ওরা হয়তো বিএসএফ এখানে থাকে, ওরা হয়তো ওখান থেকে ফায়ারও করতে দিতে পারে। এছাড়া সন্ধ্যার পর ফ্লাড লাইট জ্বালিয়ে নতুন বেড়া দেয়া কিছু এলাকা মনিটরিংও করছে বিএসএফ। বিজিবি বলছে শূন্যরেখায় দেয়া কাঁটাতারের বেড়া রক্ষায় কাচের বোতল ঝুলিয়েছে বিএসএফ। রাতের বেলা কেউ বেড়া তুলে ফেলতে গেলে একসাথে বাঁধা দুটি বোতলে ধাক্কা লেগে যে শব্দ হবে তাতে বিষয়টি টের পাবে তারা। ভাবে যে আমাদের এখানে কাজটা করেছে, এখন তো নিজের টেনশন আছে। রাতে যদি কেউ আপনার এখানে কাটতে যায় বা এটাতে নাড়াচাড়া লাগে, সো দ্যাট এটাতে শব্দ হলে যেন তারা টের পায়। অন্ধকারে তো দেখা যায় না, তো এটা দূর থেকে আর কি তারা শুনতে পেলে হয়তো পেট্রোলটা এসে এটাকে ঠেকাবে। গত 10 জানুয়ারি পাটগ্রামের দহগ্রাম সীমান্তের শূন্যরেখায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে প্রায় 1.5 কিলোমিটার জায়গায় কাঁটাতারের বেড়া দেয় বিএসএফ। পরে বিজিবির বাধার মুখে কাজ বন্ধ করে তারা। জাহিদ হাসান, যমুনা নিউজ। ঝিনাইদহ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম হিরণ দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন পোড়াহাটি ইউনিয়নের চেয়ারম্যান হিসেবেও। 5 আগস্ট দুর্বৃত্তদের হামলায় প্রাণ যায় তার। এরপরই বাধে বিপত্তি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যুর ঘটনাটি নিয়ে একের পর এক গুজব ছড়াচ্ছে ভারতীয়রা। সেসব পোস্টে দাবি করা হয় শহীদুল ইসলাম হিরণ হিন্দু ধর্মাবলম্বী। 5 আগস্ট 2024 শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে ঝিনাইদহে কয়েকজন আওয়ামী লীগ নেতার উপর চড়াও হয় প্রতিপক্ষের লোকজন। হামলা চালানো হয় সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম হিরণের বাড়িতেও। হামলাকারীদের লক্ষ্য করে গুলি ছুড়েও শেষ পর্যন্ত রক্ষা পাননি হিরণ। কুপিয়ে এবং পুড়িয়ে হত্যার পর হিরণের মরদেহ ঝুলিয়ে রাখা হয় পায়রা চত্বরে, যা দেখতে ভিড় জমায় শহরবাসী। পরদিন মরদেহ দাফন করা হয় তার নিজ গ্রামে। হিরণের মৃত্যুর পরপরই সোশ্যাল মিডিয়ায় প্রোপাগান্ডায় মেতে ওঠে কিছু ভারতীয় উগ্রবাদী। হিরণকে হিন্দু ধর্মাবলম্বী দাবি করে সংখ্যালঘু নির্যাতনের গুজব ছড়ানো হয়। এমন মিথ্যাচারে হতবাক ও ক্ষুব্ধ স্থানীয়রা। না হে কোনোদিন সে হিন্দু থাকবে কি জন্য? হিন্দু থাকবে কেন? প্রশ্নই ওঠে না। উনি আলহাজ শহীদুল ইসলাম হিরণ, উনি আলহাজ শহীদুল ইসলাম হিরণ। তা একজন হিন্দু তো আর আলহাজ হতে পারে না। তিনি একজন হজ করে আইএসে, তিনি মুসলমান ছিলেন। সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান, তিনি হিন্দু নন কিংবা হিন্দু কোনো সংগঠন বা কোনো গোষ্ঠীর তিনি নেতা নন।
সম্প্রতি হিরণ হত্যার ভিডিও পর্যালোচনা করে তাতে অপতথ্য যুক্ত করার প্রমাণ পেয়েছে সোশ্যাল মিডিয়ার ফ্যাক্ট চেকাররা। পুলিশ বলছে আওয়ামী লীগ নেতা হিরণের মৃত্যুর ঘটনায় আদালতে একটি মামলা হয়েছে। সংক্রান্ত একটা মামলা হয়েছে, অজ্ঞাত আসামি নিয়ে একটা মামলা হয়েছে। এখন আমার আশা করার মামলা হয়েছে, সেই মামলাটা অজ্ঞাত আসামি দিয়ে মামলা হয়েছে। এই মামলায় আসামিরা অজ্ঞাত, কাউকে আটক করেনি পুলিশ। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। চট্টগ্রামের সাগর তীরে চলছে পয়ঃনিষ্কাশন প্রকল্পের কর্মযজ্ঞ। প্রতিষ্ঠার ৫৯ বছর পর প্রথম এই সংক্রান্ত মাস্টার প্ল্যান বাস্তবায়নের উদ্যোগে নেয় চট্টগ্রাম ওয়াসা। মানবসৃষ্ট পয়ঃবর্জ্য সংগ্রহ করে পরিশোধন করা হবে ট্রিটমেন্ট প্ল্যান্টে। নির্দিষ্ট সময়ে কাজ শেষ না হওয়ায় প্রকল্পের মেয়াদ বেড়েছে আরও ২ বছর। বঙ্গোপসাগরের কোল ঘেঁষে হালি শহরে ১৬৩ একর জায়গা জুড়ে চলছে পয়ঃনিষ্কাশন প্রকল্পের কাজ। বাসাবাড়িতে মানব সৃষ্ট যে পয়ঃবর্জ্য তা এখানে এনে ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে পরিশোধন করা হবে। এজন্য বসবে ২০০ কিলোমিটার পাইপলাইন। প্রাইমারি ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে যে ওয়াটারটা আমরা আসবে স্ক্রিনিংয়ের পর, ওই ওয়াটারটাকে মূলত এখানে আপনার এরেশনের মাধ্যমে এই জিনিসটাকে হার্ডনেসটা কমিয়ে দেওয়া হবে। পাইপ নেটওয়ার্কের মাধ্যম দিয়ে এই সমস্ত সুইয়ারটাকে আমাদের মেইন পাম্প স্টেশনে নিয়ে আসব। এখানে আসার পর সব সুইয়ারগুলো একটা স্ক্রিনিং হবে। প্রকল্প বাস্তবায়িত হলে চট্টগ্রাম শহরে দৈনিক উৎপাদিত ২৮৮ মিলিয়ন লিটার পয়ঃবর্জ্য পরিকল্পিত উপায়ে নিষ্কাশন সম্ভব হবে। কিন্তু বাসাবাড়ি থেকে যেগুলো বের হচ্ছে এগুলো কিন্তু সব ওই ড্রেন এবং খাল হয়ে ওই নদীতে চলে যাচ্ছে। তো আমরা এখানে যেটা করব যে পয়ঃনিষ্কাশন সেবা চালুর ফলে এই তরল বর্জ্যটা কিন্তু আর ড্রেনে যাবে না এবং বাসাবাড়িতে কোনো সেপটিক ট্যাঙ্কের কোনো প্রয়োজন হবে না। চট্টগ্রাম ওয়াসার প্রতিষ্ঠা ১৯৬৩ সালে। ৫৯ বছর পর ২০২২ সালে প্রথমবারের মতো শুরু হয় বন্দর নগরীর পয়ঃনিষ্কাশন ব্যবস্থা সংক্রান্ত মাস্টার প্ল্যান বাস্তবায়নের কাজ। পরিকল্পনা অনেক বিদেশি বিনিয়োগ আশা করছি। তো সেই শহরে এরকম একটা কমপ্লায়েন্সের অন্তর্ভুক্ত এই পয়ঃনিষ্কাশন ব্যবস্থাটা, সেটা যদি হয় অবশ্যই চট্টগ্রামের মান বাড়বে নিঃসন্দেহে। ৩,৮০৮ কোটি টাকার এই প্রকল্প শেষ হওয়ার কথা আগামী ২০২৬ সালের জুনে। মামুন নুরশিদ অফি, যমুনা নিউজ, চট্টগ্রাম। ৬ বছরেও শেষ হয়নি লক্ষ্মীপুর সদর হাসপাতালের উন্নয়ন কাজ। তাই ২৫০ শয্যার হাসপাতালের কাজ চলছে ১০০ শয্যার জনবল নিয়ে। ফলাফল চরম ভোগান্তিতে রোগী ও স্বজনরা। এদিকে নতুন ভবনের কাজ কবে নাগাদ শেষ হবে তা এখনও নিশ্চিত করে বলতে পারছে না ঠিকাদার। এত কিছুর পরও ভবন হস্তান্তরের বিষয়ে নির্লিপ্ত গণপূর্ত বিভাগ। হাসপাতালের মেঝে, করিডোর থেকে শুরু করে বারান্দা সবখানেই রোগীর অবস্থান। নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশেই চলছে চিকিৎসা। নামেই ২৫০ শয্যা লক্ষ্মীপুর সদর হাসপাতাল। ২০১৭ সালে ১০০ শয্যার সেবাকেন্দ্রটির শয্যা বৃদ্ধির সিদ্ধান্ত হয়, অথচ ৬ বছর ধরে কার্যক্রম চলছে পুরনো লোকবল আর যন্ত্রপাতি দিয়ে। চিকিৎসক সংকট চরমে, ভবনও জরাজীর্ণ। অসুস্থ রোগীর মতো হাসপাতালটি নিজেই চলছে ধুকে ধুকে, অথচ বহির্বিভাগ ও জরুরি সেবা মিলিয়ে প্রতিদিন ৫ শতাধিক রোগীর ভরসাস্থল সেবা প্রতিষ্ঠানটি। ডাক্তার সংকট, মেশিন সংকট, বিশেষ করে সিটের সংকট, রোগীরা নিচে ফ্লোরে থাকতেছে। 18 মাসে হওয়ার কথা ছিল, সেখানে প্রায় 7 বছরের মতো হয়ে গেছে, কিন্তু হাসপাতালের ভবনের কার্যক্রম এখনো শেষ হয়নি। সাধারণ মানুষ যারা শিক্ষা নিতে দূর দূরান্ত থেকে আসে এরা অবহেলিত হচ্ছে, ঠিকমতো চিকিৎসা পাচ্ছে না। আমরা তো এভাবে থাকতে পারতেছি না, আমাদের সাথে বাচ্চা রাখার মতো কেউ থাকতে পারতেছে না। সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় ২০১৮ সালে ভবন নির্মাণের কার্যাদেশ পায় স্থানীয় ঠিকাদারি প্রতিষ্ঠান রূপালী জিএম অ্যান্ড সন্স কনসোর্টিয়াম। প্রথম দফায় ৩৫ কোটি টাকা ব্যয়ে প্রকল্পের মেয়াদ নির্ধারণ করা হয় ২০১৯ সাল পর্যন্ত। এরপর দফায় দফায় মেয়াদ ও ব্যয় বাড়ানো হলেও 5 বছরে শেষ হয়নি নির্মাণ কাজ। কবে নাগাদ ভবনটি বুঝিয়ে দেওয়া যাবে তাও নিশ্চিত নয় ঠিকাদার। কারণে ভাঙে দিতে দেরি হয়েছে, 1.5 বছর লাগে। এরপরে করোনা গেছে 2 বছর। যা কাজ শেষ হওয়ার পথে তখন পান্ড আবার কাটে নিয়ে গেছে। এখন আবার পান্ড আসলে কাজ হবে, আরো 15-16 কোটি টাকা লাগবে। রোগী স্বজনদের দুর্ভোগ অজানা নয় সিভিল সার্জনের। বলছেন নতুন ভবন বুঝে পেলেই কেবল সংকট নিরসন সম্ভব। ভবনটা যদি আমাদেরকে হ্যান্ডওভার দেওয়া হয় তাহলে হচ্ছে যে আমাদের এখন যেভাবে রুগী উঠছে পড়া ভিড় আছে বা ফ্লোরে থাকতে হচ্ছে, কষ্ট করতে হচ্ছে রুগীদেরকে, সেটা লাঘব হবে। রুগীরা বিছানা পাবে, কমফোর্টেবলি হচ্ছে যে সেবা নিতে পারবে।
টেন্ডারে 6 বছরেও কেন শেষ হলো না নির্মাণ কাজ, এ বিষয়ে গণপূর্ত বিভাগে দায়িত্বশীল কোনো কর্মকর্তা কথা বলতে রাজি হননি। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। সিরাজগঞ্জে কথিত সোর্সের বিশেষ পোশাক পরিয়ে মহাসড়কে চলছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান। স্থানীয়দের অভিযোগ, সোর্সদের বেশিরভাগই চিহ্নিত মাদক কারবারি। যাত্রীদের নানাভাবে হয়রানির অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। জেলা প্রশাসন ও অধিদপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা। সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর, যানবাহন থামিয়ে চলছে তল্লাশি, বোঝাই যাচ্ছে অভিযান। অভিযান যারা চালাচ্ছেন তাদের গায়ে কোটি থাকলেও পরিচয় নিয়ে আছে রহস্য। জানতে চাই তারা আসলে কারা। এই ভাইয়া কোট করলেন কেন? এদিকে আসেন, এদিকে আসেন। খুললেন কেন? আপনার পরিচয় বলেন তো, আপনি কি আসলে সার্চ করছেন? আপনারা কারা আসলে? মাদক দ্রব্য। আপনার কার্ডটা দেখি, আপনার কার্ডটা দেখিয়ে আপনি যে সার্চ করছেন এই গাড়িটা, আপনার কোন অথরিটি আছে? আপনার সার্চ করার অথরিটি কি? স্যারের সাথে কথা বলেন। যাত্রী আর চালকদের অভিযোগ, এরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের কেউ নন, সবাই কথিত সোর্স। কেউ কেউ আবার চিহ্নিত মাদক কারবারি। কিছু অসাধু কর্মকর্তা সোর্সদের ব্যবহার করছেন অভিযানে। তারা যাত্রীদের হয়রানি করছেন নানাভাবে। যারা কর্মকর্তা আছে তারাই দেখতেছি যে এই মাদক দ্রব্যের যানবাহনগুলো সার্চ করতেছে না। আসলে প্রকৃতপক্ষে যারা মাদক দ্রব্যের সাথে জড়িত তাদেরকে দিয়েই এই কাজগুলো করানো হচ্ছে। সন্দেহভাজন হিসেবে ব্যাগ তল্লাশি করে থাকে, সেখান থেকে মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটে থাকে। মাদকের ভয় দেখিয়ে তাদেরকে টাকা পয়সা ছিনতাই করে নেয় এবং দীর্ঘদিন যাবৎ তারা এরকম করে লাখ লাখ টাকা পয়সা ইনকাম করে যাচ্ছে। ঘটনাস্থল থেকে দূরে দেখা মিলল পরিদর্শক এমদাদুল হকের। খোঁজ গল্পে ব্যস্ত তিনি। পরে এ বিষয়ে জানতে চাইলেও কথা বলতে রাজি নন তিনি। না, মানুষ তো হয়রানি করে। হ্যাঁ, আমার নামে কি অভিযোগ? আমাকে যে মোবাইলটা কথা বলবেন করে আশা নেবেন, এটা তো ভাই ঠিক না। আমি এ ধরনের কোনো কিছু করে না। আইনজীবীরা বলছেন সোর্স দিয়ে অভিযান সম্পূর্ণ নিষেধ। আইনগত ব্যবস্থা নিতে পারবেন ভুক্তভোগীরা। সোর্সের পক্ষে তো সম্ভবই না। যদি সাধারণত দেখা যায় যে যারা সাব ইন্সপেক্টর সাহেব যিনি আছেন বা তদন্তকারী এজেন্সি যারা আছেন, তাদের সাথে অন্যান্য পুলিশ কনস্টেবল থাকতে পারে সাইটে। এরই মধ্যে অনেক ভুক্তভোগী জেলা প্রশাসক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন। সোর্স দিয়ে অভিযান করান, যারা সোর্স হিসাবে কাজ করে এদেরকে কোটি পড়ানোর কোনো বিধান নাই এবং এটা আমার নলেজেরও বাইরে। এটা যদি কেউ এরকম বলে থাকে বা করে থাকে, এটা এদের দায়িত্ব ওনারা নেবেন যারা অভিযান করেন। তদন্ত করে আমি এটা যদি দোষী হয় যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণের কর্মকর্তারা এই কাজ করেন বা সোর্স দিয়ে করেন, তাহলে আমি এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। হাটিকুমরুল গোল চত্বর উত্তরের প্রবেশ মুখ, সেখানে চলছে ইন্টারসেকশন প্রকল্পের কাজ। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। বাণিজ্য মেলায় এবছর ভীষণ ইলেকট্রনিক্স পণ্য ভেদে 40% পর্যন্ত মূল্য ছাড় দিয়েছে। প্যাভিলিয়নে এসেছে নতুন নতুন পণ্য। তাছাড়া শিগগিরই বাজারে আসবে এমন পণ্যের প্রচারণাও চালাচ্ছে তারা। নেওয়া হচ্ছে ক্রেতা দর্শনার্থীদের মতামত। 29তম আসরে 250-এর বেশি পণ্য নিয়ে সাজানো হয়েছে প্যাভিলিয়ন। এর মধ্যে মেলা উপলক্ষে 25টির বেশি নতুন পণ্য প্রদর্শন করা হচ্ছে। প্রতিষ্ঠানটির প্রধান আকর্ষণ সর্বাধুনিক প্রযুক্তির 100 ইঞ্চি গুগল প্রযুক্তি এলইডি টিভি। এছাড়া ফ্রিজ, এসি, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিন থেকে শুরু করে হোম অ্যাপ্লায়েন্স, গ্যাসের চুলা, রাইস কুকার, মিক্সার, গ্রাইন্ডার সহ নিত্য পণ্যের ছাড় দেওয়া হয়েছে। এছাড়া সারা দেশে আছে ফ্রি হোম ডেলিভারি। পণ্য কেনা যাবে কিস্তিতে। লটারিতে থাকছে ঢাকায় ফ্ল্যাট, গাড়ি সহ বিভিন্ন পুরস্কার জেতার সুযোগ। কাস্টমারের অ্যাড্রেস অনুযায়ী সেই জায়গায় পৌঁছাই দিচ্ছে এবং স্পেশালভাবে সার্ভিস দেওয়ার চেষ্টা করতেছি। আমরা হোম ডিম অপারের প্রথম পুরস্কার হিসেবে একটা ফ্ল্যাট এবং সেকেন্ড পুরস্কার হিসেবে একটি গাড়ি এবং তৃতীয় পুরস্কার হিসেবে একটা 2 পার্ট রেফ্রিজারেটর, এরকম অসংখ্য 100+ বিজয়ী কাস্টমারদেরকে আমরা পুরস্কৃত করব। যুদ্ধবিরতির চুক্তি ঘোষণার পরও গাজায় অব্যাহত ইসরায়েলি তাণ্ডব। বৃহস্পতিবার ঘোষণা আসার পর মাত্র কয়েক ঘন্টায় ইসরায়েলি আগ্রাসনে প্রাণ গেছে কমপক্ষে 30 ফিলিস্তিনির। সবচেয়ে তীব্র হামলা হয়েছে রেদওয়ান এলাকায়। শুধু সেখানেই নিহত হয়েছে 20 জন। ভয়াবহ হামলা হচ্ছে খান ইউনিসের কিজান রাশওয়ান এলাকাতেও।
2 জনের প্রাণহানির খবর নিশ্চিত হয়ে গেছে। শঙ্কা করা হচ্ছে আরও বাড়বে নিহতের সংখ্যা। 7 অক্টোবর 2023 ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলার পর থেকেই টানা 15 মাস ধরে চলছে নেতানিয়াহু বাহিনীর আগ্রাসন। হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন 46,700 ফিলিস্তিনি, আহত 1,10,000-এর বেশি। গাজায় যুদ্ধবিরতি যুক্তরাষ্ট্রের 4 শতাধিক দিনের সংগ্রামের ফল। বুধবার এক বিবৃতিতে এমনটাই দাবি করেছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বলেন, বহু বিপত্তির পরও হাল ছাড়েননি ওয়াশিংটন। যুদ্ধ শুরুর পর থেকেই হামাস ও ইসরায়েলের মধ্যস্থতায় তৎপর ছিল বাইডেন প্রশাসন। একাধিকবার মধ্যপ্রাচ্য সফর করেছেন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন ও অন্যান্য প্রতিনিধিরা। যুদ্ধবিরতি চুক্তিকে সাধুবাদ জানালেও এতদিন চুক্তি আটকে থাকার জন্য ইনিয়ে বিনিয়ে হামাসকেই দায়ী করলেন বাইডেন। যুদ্ধ শুরুর জন্যও দায়ী করেন সশস্ত্র সংগঠনটিকে। মঙ্গল কামনা করলেন হামাসের কাছে জিম্মি ও ইসরায়েলি সেনাদের জন্য। তবে তার বক্তব্যে ঠাঁই পায়নি ফিলিস্তিনি বেসামরিকদের করুণ পরিস্থিতি। এই ভয়ঙ্কর যুদ্ধ শুরুর পর থেকে সব পক্ষই অনেক ভোগান্তির মধ্য দিয়ে যাচ্ছে। বারবার যুদ্ধবিরতির অনেক কাছে গিয়েও আবার সব ভেস্তে গেছে, কিন্তু আমরা হাল ছাড়িনি। 400 দিনের বেশি সময়ের চেষ্টার পর এলো সাফল্য। জিমি ও তাদের পরিবারের মঙ্গল হোক। যেসব সেনারা জীবন বাজি রেখে লড়াই করেছে তাদের ভালো হোক। দর্শক, এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।